ঘড়িতে এখন রাত ৯টা বেজে ২৬ মিনিট। প্রেম সারাকে নিয়ে একটা রেস্টুরেন্ট থেকে ডিনার করে বের হলো। আকাশ ক্রমাগত খারাপ থেকে খারাপতর হচ্ছে। একটু আগে আকাশে যেতটুকু তারা দেখা গিয়েছিল সেটাও এখন অদৃশ্য। মাঝে মধ্যে আমার বিদ্যুতের ঝলকানিতে পুরো পৃথিবী দৃশ্যমান হয়ে সেকেন্ড খানেকের মাঝেই গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এর মাঝেই কারেন্ট মহাশয় হাওয়া হয়েছেন। কথা ছিল খাওয়া দাওয়ার পর একটু শপিংয়ে যাবে। আজ আর তা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব বাসা ফিরে যাওয়াই মঙ্গল। রাস্তায় এখন গাড়িগুলো কমে আসছে, রিক্সাগুলো তেমন দেখা যাচ্ছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেল প্রেম, কিন্তু নিজের বিপদ দেখে ডাবল ভরা যাচ্ছে নুরি। তবুও উপায় না পেয়ে উঠে পড়লো তারা। হঠাৎ প্রেম লক্ষ্য করলো পিছনে একটা কালো গাড়ি ওদের ফলো করছে। রাস্তা ফাঁকা, অথচ ওভারটেকিং করে এগিয়ে যাচ্ছে না। এর আগেও সে এমন লক্ষ্য করতো যে কেউ ওকে ফলো করতেছে, কিন্তু মনের ভ্রম বলে এড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার দেখছি বিষয়টা দেখতেই হচ্ছে। প্রেম, বৃষ্টি হচ্ছে, চলো ভিজি। হঠাৎ বৃষ্টির ফোঁটায় শরীরের পড়ায় আর সারার কথায় কল্পনার জগৎ থেকে ফিরে আসলো প্রেম। পেছনে ফিরে একবার সেই কালো গাড়িটাকে দেখে সারার উদ্দেশ্যে বলল, এই বৃষ্টিতে ভিজলে জ্বর বাঁধাবে নির্ঘাত। মামা, আপনি হুডি তুলে দিয়ে একটা প্লাস্টিক দিন, আর সামান্য একটু পথ। প্রেমের কথায় মুড অফ করে রইল সারা। একটু বৃষ্টিতে ভিজলে কি আর হতো, জ্বর না হয়ে একটু আসবে, তবুও তো একটা সুন্দর মুহূর্ত উপভোগ করা যেত। প্রেম কেন যে এসব বোঝে না। মামা রিস্কার হুড তুলে দিয়ে একটা প্লাস্টিক এগিয়ে দিয়ে বললেন, এই অসময়ে রাস্তা দিয়ে চলাচল করা বিপদ ভাইজান। ভালোই ভালোই আপনাদের পোষায় দিলেই বাসি। প্রেম কথা বললো না, টেনশন হচ্ছে প্রচুর। এই মাইমটা কি চায়? আর ইফতিকার উদ্দিনকে আমার সন্দেহ হয় কেন? কোনো প্রমাণ নেই, কিন্তু যতক্ষণ না বাবার মায়ের খুনিকে খুঁজে না বের করছে ততদিন শান্তিও নেই। প্রেম ফোন বের করে প্রহর ভাইকে ফোন দিল। প্রহর তখন ব্যালকনিতে দাঁড়িয়ে ধোয়া ওঠা মগে কফিতে চুমুক দিচ্ছিল আর রোশনির সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করছিল। হঠাৎ ফোন বেজে ওঠায় ফোনটা রিসিভ করলো প্রহর। প্রেমের নাম্বার দেখে বলল, কিরে কই তুই? আর সারাই বা কোথায়? দুজনই তো দেখি বাসা থেকে উধাও। প্রেম এক হাত দিয়ে ফোন আর আরেক হাত দিয়ে প্লাস্টিক ধরলো শক্ত করে। বৃষ্টির গতি বৃদ্ধি পাচ্ছে। প্লাস্টিকে ঝমঝম করে বৃষ্টির আওয়াজে ফোনে কথা বলায় কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। প্রেম বলল, একটু ঘুরতে এসে বৃষ্টিতে ফেসে গেছি ভাইয়া, যে জন্য ফোন দিলাম। আমার রিস্কার পিছনে একটা কালো গাড়ি ফলো করছে। আমি কি নেমে দেখব বিষয়টা? আমি এখন বাসা থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে আছি। তোকে কতবার বলি যে গাড়ি নিয়ে বের হ, কথা তো শুনিস না। আচ্ছা যাই হোক, তোকে কিছু করতে হবে না, আমি দেখছি বিষয়টা। প্রহর ফোন কেটে দিয়ে গেটম্যানকে আগেভাগেই পুরো ফটক খুলে রাখতে বলল। অতঃপর সব গার্ডদের নির্দেশ দিল গাড়ি বের করতে। এদিকে প্রেম ফোনটা পকেটে রাখতেই সারা শক্ত করে হাতটা জড়িয়ে ধরে ভয় ভয় কণ্ঠে বলল, কে ফলো করছে আমাদের? আরে তেমন কিছু না, বাদ দাও। সারার মনের অবস্থা বুঝে কথাটা বলল প্রেম, কিন্তু এখন ওর নিজেরও ভীষণ টেনশন হচ্ছে। একা থাকলো তাও একটা কথা ছিল, কিন্তু সাথে তো সারা আছে, ওকে নিয়েই সব ভয়। হঠাৎ বজ্রপাতের আওয়াজে চমকে ওঠে প্রেমের বুকে। মুখ লুকালো সারা। প্রেম কথা বলল না। হৃস্পন্দনের গতি বৃদ্ধি পাচ্ছে, অস্বাভাবিক লাগছে সব। প্রেমের এত কাছে কখনো কোনো মেয়ে আসার সুযোগ পায়নি, অথচ বিয়ের পর যেন সব এলোমেলো হয়ে যাচ্ছে। নিজের ভবঘুরে নিয়ম নীতির বেড়াজাল ভেদ করে এই অদ্ভুত রমণীকে কাছে টানছে। প্রেম না ওর মাথায় হাত বুলিয়ে দিল। আরও যেন আদুরের বিড়ালের মতো প্রেমের বুকে একদম গভীরে যেতে চাইল সারা। প্রেম আনমনে হেসে পেছনে ফিরে তাকিয়ে দেখলো গাড়িটা এখনো আছে কিনা, এখনো ফলো করছে। ঠিক তখনই দুটো গাড়ির হেডলাইট আলো চোখে পড়লো প্রেমের, কিন্তু সারার মোটেও ভাবাবেগ হলো না। সে যেন বিড়ালের বাচ্চার মতো ঘুমোতে প্রস্তুত। আশ্চর্য, এখানে ঘুমিয়ে পড়বে নাকি মেয়েটা? গাড়ি দুটো প্রচণ্ড গতিতে এসে রিস্কার সামনে দাঁড়ালো। চমকে উঠল প্রেম। সারাকে বক্ষ পিঞ্জর থেকে সরিয়ে পেছনে ফিরল সে। সেই কালো গাড়িটা থেমে গিয়ে এখন গাড়ি ঘোরাতে ব্যস্ত হয়ে পড়েছে। মনে হয় ধরা খাওয়ার ভয়ে এত ব্যস্ততা। ঠিক তখনই সেই গাড়িতে থাকা অপরিচিত লোকদের অবাক করে দিয়ে আরো দুটো গাড়ি পেছন থেকে ঘিরে ধরল গাড়িটাকে। থেমে গেল গাড়ি। এদিকে সারা ভয় কাঁপছে পুরো। সে কখনো ভাবেনি এত বিপদ সামনে আসবে। হঠাৎ প্রহর ভাইয়ের একটা গাড়ি এসে রিস্কার সামনে দাঁড়িয়ে নেমে পড়ল ভাইয়া। তীব্র বর্ষণ চলছে, মুহূর্তে ভিজিয়ে দিল প্রহর ভাইকে। এদিকে রিস্কালাও মনে মনে দোয়া দূরত পড়ছে। আগে যদি জানতো এত বিপদ আসবে তাহলে 5 গুণ বেশি ভাড়ায়ও সে কখনোই আসতো না।
প্রহর ভাই সত্যি সত্যি রিস্কাওয়ালাকে 5 গুণ ভাড়া দিয়ে বলল, আপনি যেতে পারেন। আর প্রেম, তুই সারাকে গাড়িতে উঠিয়ে দে, ড্রাইভার ওকে বাসায় পৌঁছে দিবে। প্রহর ভাইয়ের কথায় আর প্রেমের ইশারায় এক মুহূর্ত রিস্কায় বসে থাকলো না সারা। ঝটপট গাড়িতে উঠে পড়লো। কিন্তু যখন বুঝলো শুধু ওকে একাই বাসা নিয়ে যাচ্ছে, তখন কান্নারা দল বেঁধে আগমন করলো। কোনোভাবেই থামানো যাচ্ছে না। গাড়িটা মুহূর্তেই ঘুরে গিয়ে ওকে বাসায় পৌঁছানোর জন্য প্রস্তুতি নিল। এদিকে কয়েক সেকেন্ডের মাঝেই বৃষ্টিতে ভিজে চুপসে গেছে প্রেম আর প্রহর। সেই কালো গাড়িটা একদম স্থির হয়ে আছে। সামনে দুটো গাড়ি আবার পিছনে দুটো গাড়ি থাকায় পালাবার কোনো পথ খুঁজে পাচ্ছে না। প্রহর ভাইয়ের গাড়িতে থাকা গার্ডসগুলো বের হয়ে ওই কালো গাড়িটাকে ঘিরে ফেললো। অদ্ভুত ভয়ঙ্কর এক পরিবেশ সৃষ্টি হলো তখন। এ যেন মনে হলো ওয়েব সিরিজের ফেভারিট কোনো সিন। সব মিলিয়ে 10 জন গার্ডস, প্রত্যেকের পোশাক অভিন্ন, একদম হোয়াইট ড্রেস। ওদের হাতে সেফটি গান থাকার ভেতরের থেকে একটা কালপিটকে বের করতে সমস্যা হলো না। এই হেডলাইটের আধো অন্ধকারে লোকটার মুখ খুব চেনা চেনা লাগলো প্রেমের। কোথায় যেন দেখেছে। প্রহর ভাই গার্ডসগুলোর উদ্দেশ্যে বললেন, ওনাকে গোপন রুমে নিয়ে চলো, আর গাড়িটাও। আর কোনো কথা বলতে হলো না প্রহরের। প্রেম মোটেও অবাক হলো না। আগে থেকেই এসবের অভিজ্ঞতা নেওয়া আছে দুই ভাইয়ের। শুধুমাত্র গান গাইতে গিয়েই প্রহর বুঝেছিল এই পৃথিবীতে কেউ জায়গা ছেড়ে দেয় না, বরং জায়গা করে নিতে হয়। আকাশে এখনো বর্ষণ অব্যাহত আছে, তবে আগের মতো আকাশের ঝলকানি অথবা বজ্রপাতের কোনো আওয়াজ আসছে না। শুধু মাঝে মধ্যে একটু মেঘের ডাক শোনা যাচ্ছে। তাই সাহস করে সাবধানে ছাদের ফলক খুলে বৃষ্টি বিলাস করতে শুরু করলাম। ঢুকে পড়লাম। প্রহর ভাই অথবা আম্মি জানতে পারলে খবর আছে। উফ, এই সময় যদি একটা রোমান্টিক প্রেমিক থাকতো কতই না ভালো হতো। হঠাৎ একটা প্রেমিকের বড্ড অভাব মনে করলাম আমি। আনমনে প্রহর ভাইকে নিজের আমৃত্যু সেই প্রেমিক মনে করলাম। কিন্তু পরক্ষণেই নিজের মনকে খানিক গালি দিয়ে বললাম, উনি প্রেমিক? ছি, ভাবতেও শরীর কেমন করে ওঠে। দেখা গেল একটু দুষ্টুমি অথবা কোনো বাড়াবাড়ি করায় ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দিলেন। না বাবা, ওনাকে দরকার নেই, একাই ভালো আছি। আমি চোখ বন্ধ করে নিজের শরীরটাকে বৃষ্টিতে এলিয়ে দিলাম। সাথে সাথেই ভিজে গেল শরীর। অতঃপর আকাশের দিকে চোখ বন্ধ করে তাকিয়ে পরিবেশটাকে উপভোগ করতে লাগলাম। ছাদে ছোট্ট একটা নিয়ন বাতি জ্বলছে। সেই অস্পষ্ট আলোয় বৃষ্টির দাপটে ছাদের সব কিছু যেন অস্পষ্ট ঠেকছে। মুখের ওপর আছড়ে পড়ছে তীব্র বর্ষণ। অতঃপর তালগোল পাকিয়ে যাচ্ছে দুনিয়ার যত সুখ দুঃখ। এই মুহূর্তকেই জীবনের সব থেকে সুখকর অনুভূতি মনে হচ্ছে। বৃষ্টির ঝলমল শব্দে কান তালা লেগে যাচ্ছে। ঠিক তখনই কোমরে কোনো পুরুষের আলতো হাতের ছোঁয়া অনুভব করলাম। ছোট্ট এই অনুভূতিটাকে দিবা স্বপ্ন ছাড়া কিছুই মনে হলো না। কিন্তু যখন ঘোর কেটে গেল, চোখের সামনে আবিষ্কার করলাম সেই ভয়ঙ্কর মানুষটাকে, যাকে দেখলেই আমার ভয় লাগে, হাসি পায়, কান্না পায়, অনুভূতিরা তালগোল পাকিয়ে হারিয়ে যায়, যার সাথে কথায় পেরে ওঠা যায় না। সেই অসহ্য মানুষটাই আমার কোমরে হাত রেখে আমার চোখের দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ছিটকে সরে যেতে চাইলেও উনি ছেড়ে দিলেন না। ওনার এক হাতের শক্তির সাথে আমার পুরো শরীরের সর্বোচ্চ শক্তি পেরে উঠল না, বরং হাতের চাপে ওনার বক্ষপিঞ্জরের একদম নিকটে আসতে বাধ্য হলাম। নিজের কঠোর লজ্জামাখা মুখ তুলে ওনার দিকে তাকালাম। নিয়নবাতিতে কত স্নিগ্ধ লাগছে ওনাকে। দুনিয়ার সব সৌন্দর্য যেন ওনাকে ঘিরে সৃষ্টি হয়েছে। পুরুষ মানুষ এত সুন্দর হবে কেন? আমার হিংসা হয়, প্রচণ্ড হিংসা। আমি তো কোনো অংশেই ওনার সমান না। না আছে সৌন্দর্য, না আছে যোগ্যতা। আমি চিৎকার করে বললাম, ছেড়ে দিন আমায় প্রহর ভাই। ছাদে প্রচণ্ড শব্দ থাকায় চিৎকার করে কথা বলতে হচ্ছে। তবুও উনি বিন্দুমাত্র নড়াচড়া করলেন না, বরং আগের মতোই আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি কোনোভাবেই ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারলাম না। এই প্রথম কোনো পুরুষের এত নিকটে আসতে হলো আমায়। যদিও তিনি আমার তথাকথিত স্বামী, অদ্ভুত মন অনায়াসে বলতে বাধ্য হয় উনি আমার স্বামী, অথচ নিজেই বিশ্বাস করতে পারি না। উনি আমার মাথাটাকে আমার কপালে রেখে জোরে জোরে শ্বাস নিতে থাকলেন। সাথে সাথেই নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো আমার। উনি অদ্ভুত স্বরে বললেন, তোকে আমার লাগবে। প্রহর ভাইয়ের কণ্ঠনালী হতে নিঃসৃত এই শব্দগুলি ঘোর লেগে গেল আমার মস্তিষ্কে। নিউরনে নিউরনে অঘোষিত প্রেমের বার্তা ছড়ালো।
চোখে মুখে স্বপ্নের লাল নীল বাতি জ্বলে উঠল। আমি সম্মোহন হয়ে সেই ভয়ঙ্কর সুন্দর নেত্রপল্লবের উপর দৃষ্টি নিক্ষেপ করলাম। আহা, কি ধারালো সেই দৃষ্টি! ওনার চোখ যেন কত কথা বলছে, অথচ কখনো মুখে স্বীকার করেন না, করতেও চান না। আমি ওনার থেকে ছাড়া পেতে যথেষ্টই চেষ্টা করলাম, কিন্তু কোনো ইতিবাচক ফল পেলাম না। অতঃপর উনি নিজে থেকেই আমার থেকে সরে দাঁড়ালেন। খুব দূরে নয়। আমি মাথা নিচু করে বললাম, আপনি চলে যান প্রহর ভাই, কেউ দেখে ফেলবে। বিয়ে হওয়ার পরও এসব কি ভাবিস তুই? হা হা হা। কথাটা বলেই আর একটু পিছিয়ে দোলনায় নিজের বলিষ্ঠ শরীর এলিয়ে দিলেন উনি। চোখ মুখে বৃষ্টি আছড়ে পড়ল। শরীরের সাদা শার্টটা ভিজে গিয়ে আর নিয়ন বাতির মিশ্রণ আলোয় এই প্রথম ওনার শরীরের অন্য কোনো কালারের শার্ট বলে অনুভব হলো না। কালারটা পছন্দ হচ্ছে না। সাদা রং কেবলমাত্র ওনাকে ঘিরেই সৃষ্টি। বুকের বোতামগুলো খুলে দেওয়া। উনি বরাবরই বৃষ্টি অপছন্দ করেন, ঠান্ডা লাগার ভয়, কণ্ঠ খারাপ হয়ে যাওয়ার ভয়, ব্লা ব্লা। অথচ কোনো ভয়ই ওনাকে দমিয়ে রাখতে পারছে না। এই বৃষ্টিতে ভিজতে গিয়েই ছোটবেলায় ওনার কাছে যে কত মাইর খেয়েছি। আমি এগিয়ে গিয়ে ওনার পাশে বসলাম। দোলনাটা একটু নাড়িয়ে দিয়ে ওনার কপালে নিজের হাত রেখে দেখলাম শরীর খারাপ করছে কিনা। আজ এত অদ্ভুত আচরণ যে! বস্তুত উনি আজকাল কেমন জানি হয়ে যাচ্ছেন। শরীর তো ভালো। আমার হাতের ছোঁয়ায় উনি চোখ খুললেন। অতঃপর শরীরের ভার আমার উপর ছেড়ে দিয়ে বললেন, আমাকে তোর কেমন লাগে? উনি কথাটা বলে আমার কোলে মাথা রাখলেন। আমি আজ অবাক হওয়ার সংখ্যা গুনছি। উনি এমন করছেন কেন? কি চান উনি? আমাকে ভালোবাসেন? তা কি করে হয়? আমি ওনার মাথায় হাত রেখে চুলগুলো ঠিক করে দিয়ে বললাম, আপনাকে আবার কেমন লাগবে? আপনি তো আমার পরম শত্রু, জঘন্য একটা মানুষ। সত্যি কি জঘন্য? আমি জবাব দিলাম না। বৃষ্টির ধারা কমে আসতেই উনি লম্বালম্বি হয়ে শুয়ে পড়লেন দোলনায়। আমাদের দোলনাটা একটু বেশিই বড়। প্রহর ভাইয়ের মতো লম্বা চওড়া মানুষও অকপটে জায়গা করে নিতে পারছেন। অতঃপর উনি যখন পাশ ফিরে আমার কোমর জড়িয়ে ধরে শুলেন, তখন হার্টবিট দ্রুত হলো আমার। মাথা রিনরিন করে উঠল। ওনার তপ্ত নিঃশ্বাস আমার পেটের উপর আছড়ে পড়তেই ওনাকে সরিয়ে দিতে লাগলাম। দিয়ে বললাম, উঠুন প্লিজ, আমার খারাপ লাগছে। কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। তোর শরীর এত নরম, কোলবালিশ হিসেবে পারফেক্ট। আশ্চর্য, আপনার ভালো লাগলেই হবে নাকি? আপনি উঠুন প্লিজ। উনি যেন কথা শুনেও শুনলেন না, বরাবরের মতো উল্টা কাজ করে বসলেন। উনি আরো শক্তপোক্ত করে আমার কোমর জড়িয়ে ধরে মুখ লুকালেন। এদিকে আমার অবস্থা পুরাই খারাপ। ওনার চুল টেনে ধরে বললাম, এই নির্লজ্জ মানুষ, উঠবেন প্লিজ। ইতিমধ্যে বৃষ্টি কমে গিয়ে হালকা হয়েছে। আকাশে এখন হালকা হালকা মেঘ ডাকছে, তবে সামান্য বিদ্যুতের ঝলকানিও নেই। উনি এবার অতিষ্ঠ হয়ে আমাকে ছেড়ে দিয়ে উঠে পড়লেন। শার্টের বোতামগুলো খুলতে খুলতে বললেন, তুই বউ হিসেবে একদম পারফেক্ট না, কিন্তু আমার জন্য পারফেক্ট। আমার মাথার উপর দিয়ে গেল কথাটা। মাঝে মাঝে কি যে বলেন। এদিকে উনি শার্ট অলরেডি খুলে ফেলেছে, যে শুধু একটা সেন্ডো গেঞ্জি। শার্টটা আমার মুখের উপর ছুঁড়ে বললেন, এটা ধুয়ে দিবি? শার্টটা মুখের উপর পড়তেই সুঘ্রাণে পুলকিত হলো আমার হৃদয়। এই গ্রান যে কত পরিচিত সেটা যদি কেউ জানতো। উনি ইতিমধ্যে লম্বা পা ফেলে ছাদ থেকে নেমে চলে গেছেন, কিন্তু আমার পাপে মন শার্টটাকে নিজের শরীরে পরায় ব্যস্ত। অন্ধকার রুম, একদম ঘুটঘুটে অন্ধকার প্রায়, কিন্তু তার মাঝেই একটা ডিম লাইট জ্বলছে। পুরো রুমে শুধুমাত্র একটা চেয়ার আর একটা টেবিল রাখা, আর কিছু নেই। চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছেন কেউ, মুখটুকু তার শক্তপোক্ত কাপড় দিয়ে বাঁধা। কথা বলার ওয়ে পাচ্ছে না। এই ভয়ঙ্কর রুমটাতে আদৌ কেউ আছে কিনা তাও আন্দাজ করতে পারছেন না উনি। এরই মাঝে একটা নিয়ন বাতি জ্বলে উঠল। পাওয়ার নিশ্চয়ই 200 কম হবে না। এই 200 ভোল্টের বাল্বটা সেই লোকটার মাথার মাত্র 1 হাত উপরে, কিন্তু সাথে সাথেই যেন তাপে মাথা জ্বলে যাচ্ছে। রুমটাতে প্রবেশ করলো একটা লম্বা চওড়া ছেলে। শরীরে কালো টি শার্ট, পরনে কালো জিন্স। সেই জিন্সের বেল্ট খুলতে আরম্ভ করলো ছেলেটা। লোকটা ছটফটিয়ে আর্তনাদ করছে, কথা বলতে চাচ্ছে ভীষণ। ছেলেটা আস্তে আস্তে পিছনে গিয়ে মুখের বাঁধন খুলে দিতেই বলল, ওয়েলকাম টু দ্য ডার্ক রুম অফ প্রহর ভিলা। কেমন আছেন? প্রহরের পিচাসময় হাসি প্রতিধ্বনিত হলো পুরো রুম জুড়ে।
লোকটা প্রহরকে দেখেই চমকে উঠল। এটা তো সেই ছেলে যে কিনা প্রেমের সাথে রেডিও স্টেশনে এসেছিল, গানও গিয়েছিল, সেই প্রহর খান। তুমি তুমি এখানে কেন? আর আমাকে বা ধরে এনেছো কেন? প্রহর টেবিলটা কাছে টেনে নিয়ে ওনার হাতে এক হাত দূরে বসলেন, অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, আমারও একই প্রশ্ন। আপনি এখানে কেন? আমি তো পাখি শিকার করতে যাইনি, বরং পাখি নিজে এসেই ধরা দিয়েছে। দয়া করে আমাকে দোষ দিবেন না। বাই দ্য ওয়ে, আপনার নাম যেন কি? আপনি ইফতেখার উদ্দিনের বিয়ে না? বলছি তুমি আগে আমার মাথার উপর থেকে লাইটটা সরাও। প্রহর কিছু বলল না, আপনা আপনি লাইটটা ছাদের গিয়ে অবস্থান নিল। লোকটা বিস্মিত হয়ে প্রহরের দিকে চেয়ে বলল, আমার নাম নিসার উদ্দিন, আমি ইফতেখার উদ্দিনের চাচাতো ভাই। আমাকে ছেড়ে দাও প্লিজ। আপনাকে তো দেখি আমার থেকেও 15 বছরের বড় লাগে। আপনাকে মারতে আমার খুব কষ্ট হবে, আফসোস। লোকটার কলেজে থক করে উঠল। টেনশনে কপালে রন্ধে রন্ধে ঘাম ছুটল। অতঃপর করুণ কণ্ঠে বলল, কি চাও তুমি? ছেড়ে দাও প্লিজ। কি জানতে চাও? আপনি ছাড়া পাবেন না নিসার সাহেব, তবুও কিছু প্রশ্নের সঠিক জবাব দিবেন। আমি খুশি হলে আপনি বেঁচে যেতেও পারেন, তবে চান্স খুবই কম। প্রহরের কথা আবারও প্রতিধ্বনিত হলো রুমটাতে। লোকটার হার্টবিট দ্রুত হচ্ছে। কি করবেন ভেবে পাচ্ছেন না। অতঃপর করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি জানতে চাও? প্রথমত আমাকে নিশ্চয়ই চেনেন। আমি প্রেমের মামাতো ভাই। আমার ফুপার একটা রেডিও স্টেশন ছিল, সেটা এখন আপনাদের দখলে। সেটা কিভাবে আপনাদের হাতে এলো সেটা আপাতত জানতে চাচ্ছি না। তাছাড়া তখন আমি ভীষণ ছোট ছিলাম, একটু একটু মনে আছে সব কিছু। ফুফা ফুফি মারা যাওয়ার পর আমার বাবা মা কেন ওই রেডিও স্টেশন নিয়ে মাথা ঘামালো না, আমি অনেকবার জানতে চাইলেও কেন জবাব দেয়নি। আর আপনাদের ইন্টেনশন যদি শুধু সম্পত্তির উপরই হতো, তাহলে প্রেমের পুরো বাড়িটার দখল নিলেন না কেন? আচ্ছা যাই, এবার বলুন ফুপা ফুপি অ্যাক্সিডেন্ট করলেন কিভাবে? লোকটা ভয়ে ঠক ঠক করে কেঁপে উঠল। ভয়ে ভয়ে জবাব দিল, আমি আমি মারিনি, বিশ্বাস করো, আমি মারিনি। প্রহর কথাটা শোনা মাত্র প্যান্টের বেল্ট খুলে লোকটার পিঠ বরাবর মারতেই গগনবিদারী চিৎকার করে উঠল নিসার। প্রহর ক্ষান্ত হলো না। বেল্ট পাশে ছুঁড়ে ফেলে নিজের পেশিবহুল হাতের শক্তিশালী থাপ্পড়ে ঘায়েল করল নিসারকে। অতঃপর ভদ্র শিশুর মতো শান্ত হয়ে বলল, আমি তো বলিনি আপনি মেরেছেন। ব্যাপারটা ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, এমন হয়ে গেল না? লোকটার নাক ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে পড়ল। মুখের রং পাল্টে গিয়েছে, বিবর্ণ রূপ ধারণ করল। প্রহর আবারও শান্ত হয়ে বলল, প্রেমকে ফলো করছিলেন কেন নিসার সাহেব? ইফতিকার ভাই নজর রাখতে বলেছিলেন। কেন? গত পরশু প্রেমের আসল পরিচয় জেনে গিয়েছে ভাই, তাই আর কি। আমাকে মারবেন না প্লিজ। হঠাৎ রুমে প্রবেশ করলো প্রেম। শরীরে ঠান্ডা দিনের হুডি, পরনে ক্রিকেট খেলার প্যান্ট। রুমে প্রবেশ করেই বলল, ভাইয়া, রশনি নাকি জ্বর এসেছে, আমাকে এক্ষুনি বাসা ফিরতে হবে। তুমি এখানে থাকবে নাকি আমার সাথে যাবা? প্রহরের রূপ পরিবর্তন হলো। রোমের নিয়ন বাতির পরিবর্তে এনার্জি বাল্ব জ্বলে উঠল। সাথে সাথে পরিবর্তন হলো রোমের কালার। ভয়ঙ্কর এই রূপ প্রহর বাইরে থেকে গার্ডকে ডেকে বলল, ওনাকে রুমে নিয়ে গিয়ে আজ রাতের থাকার ব্যবস্থা করো। নিসার নামের লোকটা বারবার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছে। কেন সে ইফতেখারের কথায় এখানে এসেছিল? এই প্রহর যে কতটা ভয়ঙ্কর তা ইফতেখার ভালো করে জেনেছিল। তবুও আমাকে পাঠালো। হায় রে লোভ, এই লোভ আমার মৃত্যু ডেকে আনলো। প্রহর ভাই বাসায় আসলো ঠিক রাত 12টার পর। একটু আগে ডক্টর এসে দেখে গেছে আমাকে। বৃষ্টিতে ভেজার কারণেই এই ফল। প্রহর ভাই রাগ করবেন না তো? উনি আমার রুমে ঢুকে দেখলেন আম্মি আমার মাথায় হাত বুলাচ্ছেন। আমি ওনাকে দেখে চমকে উঠলাম। এই বুঝি রাগ করেন, কিন্তু করলেন না। আম্মির উদ্দেশ্যে বললেন, ডক্টর এসেছিল?